পরিকল্পিত শিল্পায়নে উৎসাহ দিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা আসে 2010 সালে। প্রধানমন্ত্রীর স্বপ্ন এই শিল্প অবকাঠামোর উন্নয়ন গতি পায় 2015 সাল থেকে। এর বড় কারণ কর অবকাশ সহ বেশ কিছু সুবিধা। কিন্তু এখন সরকার প্রধানের ইচ্ছাকে উপেক্ষা করে জাতীয় রাজস্ব বোর্ড বেসরকারি ইজেটগুলোর সুবিধা কেড়ে নেয় উদ্বিগ্ন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। বেজার সাবেক নির্বাহী চেয়ারম্যানও বলছেন, বেজা আইনেই বেসরকারি ইজেটগুলোর সাথে বৈষম্যের সুযোগ নেই। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 2041 বাংলাদেশ হবে উন্নত দেশ। পরিকল্পিত শিল্পায়নে 2041 সাল নাগাদ সরকারি এবং বেসরকারি 100 অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 সালে বেজা প্রতিষ্ঠাকালে অর্থনৈতিক অঞ্চলগুলোর বিনিয়োগকারীদের জন্য কর অবকাশ ও সরকারি সেবা সহ বিভিন্ন সুবিধা দিয়ে আইন করা হয়। প্রস্তাবিত বাজেটে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারের জন্য 12 বছরের এবং শিল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর 10 বছর পর্যন্ত কর অবকাশ সহ কয়েকটি সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড, যা বেজা আইনের পরিপন্থী বলছেন প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী চেয়ারম্যান। ইকোনমিক জোনসের যে সেকশন 10, 11, 12 এই জোনে বিনিয়োগকারী এবং ডেভেলপারদের জন্য যে ট্যারিফ বেনিফিটস যাহা কিছু হবে সব ইকোনমিক জোনের জন্যই হবে, এইটাই আইনের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী ঘোষিত এবং বেজা আইনের সুবিধায় এই পর্যন্ত 12টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বলছেন, এ ধরনের প্রজ্ঞাপন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে। কৃতজ্ঞতা শেয়ার করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি যার ব্রেন চাইল্ড ছিল দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করে দেশে শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উনি এই উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগে সাড়া দিয়া দেশি এবং বিদেশি বিনিয়োগকারী অনেকেই ইতিমধ্যে আসছে। দেশি এবং বিদেশি সব জায়গায় আমার মনে হয় এটা নেতিবাচক প্রভাব পড়বে এবং এটা প্রত্যাহার করে আগের ন্যায় এই যে সমস্ত সরকার ঘোষণা করেছে বেজা, আমার মনে হয় সেই বিষয়গুলো পুনর্বহাল করার আমি অনুরোধ করছি বিশেষভাবে। অর্থনৈতিক অঞ্চলের যন্ত্রপাতি আমদানিতে 1% কর আরোপ এবং একই প্রতিষ্ঠানের অন্য ইউনিট যে কোনো অর্থনৈতিক অঞ্চলের চালু সুবিধা বাদ দিয়ে নতুন কোম্পানি গঠনের জটিল নিয়ম করা হয়েছে বলে জানান এফবিসিসিআই সভাপতি। এটা আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, যে লক্ষ্য, তার একটা বিপরীত। এই ডিউটিটা খুব বেশি না, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে। বেজা আইনটি প্রধানমন্ত্রী অনুমোদিত, তাই এর কাটছাঁট বা পরিবর্তন ভালো লক্ষণ নয় বলে জানান এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। বেজার অফিসটা কিন্তু প্রায় প্রধানমন্ত্রীর অফিসের অধীনে, তা সুতরাং প্রধানমন্ত্রীর অফিসের একটি সংস্থার প্রতিষ্ঠানে কি সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কখন সেটা প্রত্যাহার করা হবে কিংবা পেশ করা হবে, এগুলোর ব্যাপারে এই বিষয়টা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে। ইতিমধ্যে চূড়ান্ত অনুমোদন পাওয়া 12টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের সাথে অনুমোদনের অপেক্ষায় আছে আরও কয়েকটি। তাই বাজেট পাশের আগে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানান তারা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন শিল্প খাত, পণ্য ও সেবায় কর ও শুল্ক বৃদ্ধি করায় হতাশা জানিয়েছে ফরেন ইনভেস্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি। আর এর মধ্যেই বেসরকারি ইকোনমিক জোনে বিনিয়োগকারীদের দেয়া সুবিধাগুলো খর্ব করতে এনবিআর এর উদ্যোগেও উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনটি। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে ফিকির উপদেষ্টা রূপালী চৌধুরী বলেন, বেসরকারি ইজেটগুলোতে দেয়া সুবিধা কেড়ে নিলে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন এবং এতে বিদেশি বিনিয়োগকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করবে। সংবাদ সম্মেলনে ফিকি প্রেসিডেন্ট জাভেদ আক্তার বলেন, লক্ষ্যমাত্রাগুলো উচ্চাভিলাষী হলেও এনবিআর এর রাজস্ব আয় আহরণের সক্ষমতা বৃদ্ধি করা গেলে বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়, তবে বর্ধিত শুল্ক উৎপাদনকারীদের চ্যালেঞ্জের মুখে ফেলবে। তার মতে 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 6.75% আর অর্জন সম্ভব, আর মূল্যস্ফীতিও 6.50% নামিয়ে আনা সম্ভব। আমরা আশা করছি এর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি হবে এবং মূল্যস্ফীতি আমরা নামিয়ে নিয়ে আসতে পারবো। ফিকির জন্য রেলেভেন্ট হচ্ছে আমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসা এবং এবং আমার মেকিং শিওর যে আমার যে মেম্বার কোম্পানিগুলো আছে সেগুলোকে যাতে সাস্টেইনেবলি গ্রো করতে পারে। বেজা থেকে বলা হয়েছে যে স্পেশাল ইকোনমিক জোনে আমরা বেনিফিট দিব এবং সেই কারণে নিয়ে আসছি। তারপরে যখন একটা বাজেটে ঘোষণা করে বলে দিই যে এটা এখন আর নেই, তখন কিন্তু দেশের বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ওঠে, তাই না?
দর্শক, বাজেট নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। বিভিন্ন শিল্প খাতে পণ্য ও সেবায় কর বৃদ্ধি এবং বেসরকারি ইজেটগুলোকে দেয়া সুবিধা কেড়ে নেওয়ার উদ্যোগে উদ্বিগ্ন ফিকি। এদিকে বেসরকারি ইজেটগুলোকে দেয়া সুবিধা কেড়ে নেওয়ার উদ্যোগে উদ্বিগ্ন ইজেটগুলোর উদ্যোক্তারা। সাবেক এনবিআর চেয়ারম্যান এবং বেজার সাবেক প্রধানও বলছেন যে বেসরকারি ইজেটগুলোকে দেয়া সুবিধা কেড়ে নেওয়ার উদ্যোগ বেজা আইনেরই বিরোধী। এটি সহ বাজেট প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে অর্থযোগে যুক্ত হচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান, ধন্যবাদ জানাচ্ছে যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারের বাজেট নিয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া আর হতাশাও আসলে বেশ তীব্রই মনে হচ্ছে। আপনি কি তার টের পাচ্ছেন? আপনিও তো উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতা। ধন্যবাদ আপনাকে। আসলে বাজেট হলো সরকারের একটা আয় ব্যয়ের হিসাব, বাৎসরিক আয় ব্যয়ের হিসাব, এবং সরকার সেই হিসেবেই বাজেট প্রণয়ন হয়েছে। এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়তো আলাপ আলোচনা বিভিন্ন রকমের যার যার স্বার্থে যেটা পরিপন্থী হয় সেটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন মতামত দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু জিনিস আছে যখন আপনি ব্যবসা করতে আসেন, যেটা ফিকি আজকে বলেছে, আমি মনে করি যথাযথই বলেছে। কারণ হলো আপনি যখন একটা সুবিধার কথা বলে আমাকে একটা ইন্ডাস্ট্রি করার সুযোগ দিলেন, দেওয়ার পরে মাঝখানে আপনি সেটা বন্ধ করে দিতে পারেন না। এবং এটা আমি বিশ্বাস করি যে এটা হয়তো সংসদে আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের একটা কাজ। বেজা এবং বেজা কিন্তু তাদেরই আন্ডারে, ইপিজেড এবং বেজা দুইটাই কিন্তু প্রাইম মিনিস্টারের অফিসের আন্ডারে। অতএব এখানে যদি কোনো কিছু করতে হয় তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই করতে হবে এবং যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে হবে। কারণ আপনি সুবিধা দিয়ে আমি সেই সুবিধা অনুযায়ী ইন্ডাস্ট্রি করলাম, হঠাৎ করে যদি আপনি সেটা বন্ধ করে দেন তখন এটার ইম্প্যাক্ট তো পড়বেই। দুইটা ইম্প্যাক্ট যেটা দেখলাম আমি, কর অব্যাহতির যে সুযোগ ছিল সেটা আপনি বন্ধ করতে চাচ্ছেন, আবার 1% রিবেট ছিল আপনার মেশিনারিজের উপরে 1% আপনি ট্যাক্স ধরতেছেন। এগুলো আসলে আলোচনার দাবি রাখে অবশ্যই। এবং আমি মনে করি সংসদে যেহেতু এটা বাজেট পাস হবে 30 তারিখ, তার আগে আলাপ আলোচনা হবে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা হবে, হয়তো তারপরে আমরা একটা ডিসিশনে আসতে পারবো যে আসলে কি হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি যাচ্ছে, সারা পৃথিবীতেই একটা অর্থনৈতিক মন্দা পরিস্থিতি যাচ্ছে, সেই জায়গার মধ্যে বর্তমানে আমাদের বাজেটটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং বাজেট এবং আমাদের মূল্যস্ফীতিটা নামিয়ে আনাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই হিসেবে আমরা সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমাকে কর আহরণ করতেই হবে এবং সেটা করার জন্য আমাকে এমন কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না যেটাই আবার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষতি হবে। ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে এমপ্লয়মেন্ট হবে না। তো সেই সব জায়গাগুলো মাথায় রেখে বিবেচনায় রেখেই কিন্তু কাজগুলো করতে হবে। এবং আমি মনে করি খুব সহজ রাস্তায় যদি এনবিআর চলে তাইলে হবে না। এনবিআর কে অবশ্যই রুট লেভেল পর্যন্ত যেতে হবে। ট্যাক্স দেওয়ার মতো অনেক লোক আছে, ব্যাটটি সরকারের কোষাগারে যায় কিনা সেটা দেখতে হবে, করের আওতা বাড়াতে হবে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি। আসলে সময় শেষ আমার হাতে। অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে।